রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা দেখেছি কল্লোলের কবিগোষ্ঠী বাংলা সাহিত্য, বাংলা কাব্য সাহিত্যকে মূলত, আর সাহিত্যকেও বলবো অবশ্যই, কিভাবে একটা নতুন মোড়, একটা নতুন দিশা দেখিয়েছে। তবে একটা জিনিস কি, তারা কিন্তু রবীন্দ্রনাথের বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছিলেন। এবার আস্তে আস্তে যেটা হলো সেটা হলো এটা একটা স্বভাবজাত একটা ধর্মে পরিণত হলো এবং এটা একেবারে আত্মীকরণ হয়ে গেল। আমরা বুঝতে শুরু করলাম যে আমাদের যদি নতুন কিছু করতে হয় তাহলে আমাদের চোখটা নতুন ভাবে দেখতে হবে, আমাদের কানকে অনেক বেশি কিছু শুনতে হবে, আমাদেরকে অনেক বেশি অনুভূতি গ্রাহ্য আমাদেরকে হতে হবে। এবং যত বেশি পড়াশোনা করতে লাগলেন কবিরা রবীন্দ্রনাথকে নিয়ে, আমার চারিপাশকে নিয়ে, এবং অবশ্যই বিদেশীয় সাহিত্য, বিদেশীয় ঘটনাবলীকে নিয়ে, তত তাদের কিন্তু জ্ঞানের ভাণ্ডারটা পূর্ণ হতে লাগলো এবং রচনার ক্ষেত্রে সেগুলো প্রকাশ পেতে লাগলো। যারা এরকম করলেন তাদের বেশ কয়েকজনের নাম আমরা এই উত্তর সাধক প্রবন্ধে পেয়ে থাকি। কার কার নাম আছে এখানে? না, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বাবু যিনি এটা লিখছেন, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব, জীবনানন্দ দত্ত, জীবনানন্দ দাস, সুধীন্দ্রনাথ দত্ত বলতে কি জীবনানন্দ দত্ত বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন না জীবনানন্দ দাস, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব প্রমুখরা। তাহলে এবার আমাদের কি করতে হবে? একদম আগের মতো আমাদের এবার এই কবিদের সম্পর্কে কিন্তু, প্রত্যেকের সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। দেখো, এরা প্রত্যেকেই রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন, মানে একদম ঢাল তরোয়াল নিয়ে বিরোধিতা করছেন না, চলবে এভাবে বিরোধিতাও করছেন না। তাদের লেখার মধ্যে স্বভাবতই বিরোধিতাগুলো এসে যাচ্ছে, কিন্তু প্রত্যেকে কিন্তু এরা একে অপরের থেকে আলাদা, তাই এরা সবাই আলাদা আলাদা করে মৌলিক কবি। এরা সবাই কিন্তু একই রকম ভাবে বিরোধিতা করছে না। যে ভাগগুলো কল্লোলের কালে খুঁজে পাওয়া গেছিল, এরা প্রত্যেকে সেই ঝাঁকনির ছোট্ট ছোট্ট এক একটা ফাঁক ধরে নিলেন এবং সেটাকেই নিজেদের তরোয়াল বানিয়ে এরা রবীন্দ্রনাথের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন। যেমন ধরো, সুধীন্দ্রনাথের লেখার মধ্যে মননশীলতা, বুদ্ধিদীপ্ত, বাগ বৈধক্ত এগুলো বিশেষভাবে প্রযুক্ত হতে দেখলাম। জীবনানন্দের লেখার মধ্যে ইন্দ্রিয় গ্রাহ্যতা, মগ্ন চৈতন্যের ডাক এগুলো উঠে আসতে শুরু করলো। বুদ্ধদেব বসুর মধ্যে আমরা দেখতে পেলাম শারীরিক প্রেমের প্রকাশভঙ্গি। বিষ্ণুদেব তিনি যুগ চেতনাকে বিশেষভাবে প্রকটিত করলেন, স্বপ্ন ভুলে বাস্তবকে দেখতে শেখালেন। আর অমিয় চক্রবর্তীর লেখার মধ্যে কেমন যেন একটা বৈজ্ঞানিক একটা সমন্বয় সাধনের রূপ ধরা পড়তে লাগলো। যেমনটা আমি বলেছি, আমরা প্রত্যেকের সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব,
আমি ছোট্ট করে বলে দিই। তোমরা তো জানো তোমাদের কিভাবে কি করতে হবে। প্রত্যেকের সময় কালটা লিখবে, তাদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটা নোট করবে, তাদের লেখা অন্তত 4টে করে কাব্যগ্রন্থের নাম মাথায় রাখবে, লিখবে নোট তৈরি করার জন্যে, এবং প্রত্যেকটা কাব্যগ্রন্থ থেকে অন্তত 2টো করে কবিতার নাম লিখতে হবে। আর তাদের যদি কবিতার কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে সেটা লিখতে হবে। আমি তোমাদের ছোট্ট করে এই কজনের বিশেষ বৈশিষ্ট্যটা একটু আলোচনা করে দিচ্ছি। জীবনানন্দ দাশের কবিতার মধ্যে তিনি বারবার নৈসর্গ চেতনা, প্রকৃতি চেতনা সেটা তিনি নিয়ে এসেছেন। তার মধ্যে 2টো জিনিস ভীষণভাবে দেখতে পারি, 1 প্রকৃতি চেতনা, 2 কাল চেতনা। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর বুকে, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। একই সাথে কাল চেতনা এবং প্রকৃতি চেতনা এটা তার মধ্যে আছে। তিনি কলকাতা শহরকে ভীষণভাবে দেখেছেন। তিনি রূপসী বাংলাকে ভীষণভাবে আত্মস্থ করেছেন। জীবনানন্দের লেখার মধ্যে আমরা মগ্ন চৈতন্যের কথা, বোধ কি এক বিপন্ন বিস্ময় আমাদের মধ্যে খেলা করে, আমাদের ক্লান্ত 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 করে। আমরা সুচেতনার থেকে দীর্ঘ একটা দূরত্বে অবস্থান করি। আমাদের সব থেকেও মর্গে থেঁতা ইঁদুরের মতো লাশ কাটা ঘরে গিয়ে শুয়ে থাকতে হয়। এই জীবনানন্দই আবার একই সঙ্গে তিনি মগ্ন চৈতন্যের পাশাপাশি ইন্দ্রিয় গ্রাহ্যভাবে প্রকৃতিকে দেখতে শেখাচ্ছেন। রূপ, রস, বর্ণ, গন্ধ তার লেখার মধ্যে বারবার কিন্তু আমরা এগুলো উঠে আসতে দেখেছি। বাংলার নদী মাঠ ভাট ফুল কেঁদেছিল তার পায়ে, সোনালি ধানের গন্ধ, ডানায় রোদের গন্ধ মুছে ফেলে চিল। ভীষণভাবে কবিতাগুলো ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা চোখের সামনে যেন আমাদের প্রকৃতিকে অনুভব করতে পারছি। তার লেখার মধ্যে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। রূপকল্প, রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন চিত্ররূপকল্পময় কবি। জীবনানন্দর তাদের 2টো আখ্যা, চিত্ররূপকল্পময় কবি এবং মগ্ন চৈতন্যের কবি, তাকে আমরা বলে থাকি। দেখো সুধীন্দ্রনাথের জগৎ কিন্তু অনুভূতি বা রোম্যান্টিক প্রেমের জগৎ একেবারেই ছিল না। সুধীন্দ্রনাথ কিন্তু ভীষণভাবে রূপকারী, বিবেক সচেতন কবি। তার চিন্তার জগৎ যত না বেশি ছড়িয়ে পড়েছে, তার থেকে তিনি নিজেকে ঢেলে দিয়েছেন কাব্যর বাক্য বন্ধনকে খুব সুদৃঢ় করবেন বলে। সেই জন্য তার শব্দ চয়ন হয়তো একটু কঠিন লাগে আমাদের। আমরা হয়তো অনেক ক্ষেত্রে তিনি যা বলতে চান আমরা হয়তো অনেক ক্ষেত্রে সেটা বুঝে উঠতে পারি না। তার যে কাব্যগ্রন্থগুলো, তার যে কবিতাগুলো, সেগুলো আমাদের কাছে অনেকটা তাই একটু দুর্বোধ্য লাগে। তার যে ভাষা, তার যে বিন্যাস, তার যে শব্দ চয়ন, সেগুলো আমাদের অনেক ক্ষেত্রে একটু কঠিন লাগে। আচ্ছা, অমিয় চক্রবর্তী ইনি কিন্তু ছোট থেকে রবীন্দ্রনাথের খুব কাছাকাছি মানুষ হয়েছেন। তিনি অনেক দিন শান্তিনিকেতনের পরিবেশে রবীন্দ্রনাথের সান্নিধ্যে তিনি ছিলেন। তাহলে তার লেখায় কিন্তু রবীন্দ্রনাথের প্রভাব ভীষণভাবে থাকা উচিত। প্রথম দিকে ভীষণ ছিল, পরে আস্তে আস্তে তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি খুঁজে পান এবং কোথাও গিয়ে তিনি এই 2টো যে ধারা, সেটা মেলাবার একটা পথ, একটা যোগসূত্র তিনি কোথাও গিয়ে যেন স্থাপন করেন। এবং তার লেখা বুঝতেই পারছো, তাহলে ধ্যান, কল্পনা এগুলো তার লেখার মধ্যে আছে। বিষ্ণুদে তিনি লোকায়ত জীবন, একদম মাটির জীবন, সেই জীবনযাত্রার সঙ্গে কবিতার যে নান্দনিকতা, সেটাকে তিনি বারবার মেলাতে চেয়েছেন। তিনি কাল সচেতন কবি। তার লেখার মধ্যে ফ্যাসিবাদ,
মন্বন্তর, যুদ্ধ, 40-এর দাঙ্গা, উত্তাল সময়, এগুলো তার লেখার মধ্যে আমরা বারবার ফিরে ফিরে আসতে দেখি। আচ্ছা, বিষ্ণুদের লেখার মধ্যে আমরা দেখি বিষ্ণুদে তিনি অন্যান্য নানান সাহিত্য থেকে তিনি উপাদান সংগ্রহ করছেন এবং খানিকটা ব্যঙ্গকৃতি তার লেখার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। সুভাষ মুখোপাধ্যায়, একে আমরা পদাতিক কবি বলে থাকি। একদম সাধারণ মানুষের কথা, বিদ্রোহী মানুষের কথা, কমিউনিস্ট মানুষের কথা, বামপন্থী মনোভাবে বিশ্বাসী মানুষের কথা, সাম্যবাদী মানুষের কথা তার লেখার মধ্যে আমরা বারবার উঠে আসতে দেখি। দেখো, এইসব কবিরা কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে তারা রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত, কিন্তু তাদের লেখার মধ্যে কিন্তু রবীন্দ্র প্রভাবটা সেভাবে পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু অনেক সময় রবীন্দ্রনাথের কবিতা নাম একই রেখে কবিতা রচনা করছেন। বধূ কবিতার কথা মনে পড়বে, সুভাষ মুখোপাধ্যায় বধূ কবিতা লিখছেন। তাদের কিন্তু অনেক সময় রবীন্দ্রনাথের কবিতার পুরো লাইনটা তারা কিন্তু কবিতার মধ্যে তুলে দিচ্ছেন। তা সত্ত্বেও কিন্তু তারা ভীষণভাবে আধুনিক কবি। তার কারণ তারা রবীন্দ্রনাথকে ব্যবহার করছেন, অনুকরণ করছেন না। তারা রবীন্দ্রনাথকে ব্যবহার করে তাদের নিজেদের মতো করে তারা কিন্তু নিজেদের কবিতা, নিজেদের উপন্যাস, গল্প যাই ভাবি না কেন সেদিকটা তারা কিন্তু ফুটিয়ে তুলছেন। সত্যেন্দ্রনাথ দত্ত, কুমুদরঞ্জন মল্লিক এদের পক্ষে কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ তারা তো বুঝতেই পারেননি যে তারা রবীন্দ্রনাথের কবিচ্ছটায় হারিয়ে গেছেন। তারা দেখছেন রবীন্দ্রনাথ ওইভাবে কবিতা লিখছেন, আমাদেরও লিখতে হবে, এবং তারা সেভাবে লিখছেন। তারা না জেনে হারিয়ে গেছিলেন, আর এনারা জেনেছেন বলে এনারা বেরিয়ে আসার পথ দেখছেন। তারা রবীন্দ্রনাথকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করতে শুরু করলেন। তাহলে এইভাবেই বাংলা সাহিত্য কিন্তু, বাংলা কবিতা কিন্তু রবীন্দ্রনাথের উত্তরকালে রবীন্দ্রনাথের যে একটা বিরাট বলয় তৈরি হয়েছিল সেখান থেকে একটু একটু করে বেরিয়ে এসে নাবালক দশা অতিক্রম করে সাবালক হয়ে উঠল এবং একটা বেশ বহুমুখী দিকে বাংলা কবিতা তার গতিপথকে চালিত করতে সক্ষম হলো।